লকডাউন নিয়ে কাটেনি সমন্বয়হীনতা। রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা হলেও জানেন না খোদ মেয়র। চরম ধোঁয়াশায় জনগণ। স্থানীয় প্রতিনিধি বা স্থানীয় কোনো মাধ্যমে আমরা জানতে পারি। হঠাৎ করে যদি এখন লকডাউনটা দিয়ে দেয় আমরা তো বিপাকে পড়বো। এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো অবগত না। যারা অসহায় যারা পরিবার আছে তাদের লিস্ট আমাদের করতে হবে। যাদের পয়সা আছে যারা খাদ্য কিনবে তাদেরকে কিন্তু ভ্যানের আমাকে পুরো একটা প্ল্যান করতে হবে। ১০০তম দিনে করোনা আক্রান্ত ছাড়ালো ৯০,০০০। ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮ জন। সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবিলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। রাজধানীর প্রায় সবকটি করোনা পরীক্ষা কেন্দ্রে সক্রিয় দালাল চক্র। ৫ থেকে ৭,০০০ টাকায় মিলছে নেগেটিভের ভুয়া সনদ। র্যাবের অভিযানে আটক ৪। করোনা মোকাবিলায় সরকারের সুশাসনের অভাব ছিল, পত্রিকার প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলছে টিআইবি। গবেষণা নয়, সমালোচনায় উদ্দেশ্য মন্তব্য তথ্যমন্ত্রীর। বুয়েটে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে মানব পাচারের নানা তথ্য। বাতিল হতে পারে সংসদ সদস্য পদ, বলছেন আইনজীবীরা। এবং এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত। করোনাকালে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ধানের দাম বাড়ার অজুহাত ব্যবসায়ীদের। লকডাউন নিয়ে মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে জনগণের ধোঁয়াশা। লকডাউন কখন হবে, কিভাবে হবে, এমন নানা প্রশ্ন জনমনে। এদিকে গত দুদিনের জল্পনা কল্পনার কিছুটা অবসান ঘটিয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে শর্ত সাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও এ বিষয়ে কিছুই জানেন না খোদ মেয়র। দেশে কোভিড-19 আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৯০,০০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে ১২০০ জনের বেশি। এ অবস্থায় সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটি না বাড়িয়ে শর্ত সাপেক্ষে অফিস খোলা রাখা এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। রেড ও ইয়েলো অঞ্চলে বসবাসকারী সরকারি বেসরকারি কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। তবে কোন কোন এলাকা রেড, ইয়েলো বা গ্রিন জোনের আওতায় নেওয়া হচ্ছে কিংবা কোনটিকে লকডাউন করা হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো উল্লেখ নেই নির্দেশনায়। খোদ মেয়রই জানেন না কিসের ভিত্তিতে হবে লকডাউন, কবে হবে লকডাউন। যদি সম্ভব হয় কোন বাড়িতে, সম্ভব না হলে কোন লেনে, তারপর হচ্ছে কোন মহল্লা, কোন ওয়ার্ডে, এটি কিন্তু আমাদের ডিমান্ড করে দিতে হবে। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী জানিয়েছেন, রাজধানীর রাজাবাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রাজারবাজারকে লকডাউন করা হয়েছে এবং সেখানের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে ঢাকা শহর, চট্টগ্রাম শহর বেশ কিছু ওয়ার্ড রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে লকডাউন করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই হিসাবে কাজ আরম্ভ হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা পরিস্থিতির কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইইডিসিআর বলছে করোনা শনাক্তদের পুরো তথ্য না থাকায় জোনভিত্তিক লকডাউনের ছক সাজাতে বিপাকে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর এজন্য পরীক্ষা কেন্দ্র বুথ থেকে সঠিক তথ্য না নেয়ার অভিযোগ প্রতিষ্ঠানটির। যদিও এমন অসঙ্গতি নিয়ে আগে থেকেই অভিযোগ করা হলেও তা আমলে নেয়নি আইইডিসিআর। বিশেষজ্ঞরা বলছেন, শুরুতে গলদ থাকায় এখন মাশুল দিতে হচ্ছে। তাই জোন পদ্ধতি পুরোপুরি চালুর আগে ক্ষুদ্র অংশে বিভক্ত আর কঠোর বাস্তবায়নের তাগিদ তাদের। রাশেদ লিমনের রিপোর্ট। অনেক রোগীকে আমরা ট্রেস করতে পারতেছি না। কিছু রোগী এখানে নাম্বারে আমরা ফোন করে দেখা যায় যে ওই নাম্বার আর ইউজ হচ্ছে না, অথবা রং নাম্বার আছে,
আমরা এখানে কোনো পুরোপুরি ঠিকানাও নিচ্ছি না, ফলে আমরা রুগীকে ট্রেস করতে পারতেছি না। 16 এপ্রিল 2020 এক ভিডিও বার্তায় সোহরাওয়ার্দী হাসপাতালের ফিভার ক্লিনিকের প্রধান জানিয়েছিলেন, করোনা পরীক্ষা করতে এসে সঠিক ঠিকানা দিচ্ছেন না অনেকেই। এক্ষেত্রে এনআইডি নম্বর বাধ্যতামূলক করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সেই কথা শোনেনি কেউ, আর তার মাসুল গুনতে হচ্ছে 1.5 মাস পরে। রোববার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 17টি, দক্ষিণের 27টি ও চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে মোটা দাগে এলাকার নাম নির্দেশ করলেও এলাকা ভিত্তিক, অর্থাৎ মিরপুর কত নাম্বার কিংবা উত্তরার কোন কোন সেক্টর, তা সুনির্দিষ্ট করতে পারেনি অধিদপ্তর। মিরপুর লেখা আছে, কিন্তু এটা মিরপুর 1 না মিরপুর 14, সেটা আমাদের ডিফারেন্সিয়েট করা খুবই প্রয়োজন যদি আমরা একদম স্পেসিফিক জোনটা চিহ্নিত করতে চাই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অধিদপ্তরের নিজস্ব ডেটা আর নিখুঁত তথ্য ছাড়া এই জোন পদ্ধতি বিজ্ঞান ভিত্তিক হবে না। অ্যাক্টিভ ডেটার উপর ভিত্তি করে যদি জোনিং করা যেত তাহলে যেরকম সুফল পাওয়া যেত, বর্তমানে ডিজি হেলথের ডাটা নিয়ে যদি আমরা জোনিং করি সেই সুফল পাওয়ার সম্ভাবনা কম। এটা ন্যূনতম বা ক্ষুদ্রতম এলাকায় বাস্তবায়ন করতে হবে এবং সেই এলাকাগুলোতে সাফল্য আনতে হবে। এখানে জনসম্পৃক্ততা আনতে হবে। স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছেন তাদেরকে নিয়ে, এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে অন্যান্যদেরকেও যুক্ত করতে হবে। রেড জোনের তালিকা প্রকাশ করা হলেও গ্রিন কিংবা ইয়েলো জোনের কোনো তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্তের 100তম দিনে এসে শনাক্তের সংখ্যা ছাড়ালো 90,000। গত 3 দিনের ব্যবধানে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 10,000 বেড়েছে। শনাক্তের খাতায় আজও যোগ হয়েছে 3,099 জন, আর মারা গেছেন আরও 38 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা হানা দেওয়ার 100তম দিনে এসে 90,000 ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। প্রায় 3.5 মাস আগে 3 জন রোগী শনাক্তের মাধ্যমে বাংলাদেশে কোভিড-19 অস্তিত্ব মেলে। সোমবার প্রতিদিনের মতো বুলেটিন প্রচার করে স্বাস্থ্য অধিদপ্তর। বুলেটিনে সুস্থতার হার বেড়েছে বলে উল্লেখ করা হয়। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন, যা 37.55%। একদিনে মারা গেছেন 38 জন। এর মধ্যে ঢাকায় 18, চট্টগ্রামে 12, সিলেটে 6 জন এবং রংপুর ও বরিশালে 1 জন করে রয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 90,619 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। সমাজের সকল শ্রেণী পেশার মানুষই আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। তাই প্রিয়জন হারানোর বেদনা যাতে আর না বাড়ে সেদিকে লক্ষ্য রাখতে সবাইকে আহ্বান জানানো হয় বুলেটিনে। নিজের সুরক্ষার পাশাপাশি আমার পাশের ব্যক্তিও যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকেও আমরা দৃষ্টি রাখি। আমি নিজে সুরক্ষিত থাকলে আমার পাশের ব্যক্তিও সুরক্ষিত থাকবেন এবং তাকে উদ্বুদ্ধ করা যাবে সুরক্ষিত থাকার বিষয়ে। কারোর সাথে মোলাকাত না করা বা হ্যান্ডশেক না করা, এগুলো যেন আমরা মেনে চলি। মৃতদের মধ্যে অধিকাংশই 50 ঊর্ধ্ব, তাই ঘরে থাকা বয়স্ক ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। আজ 15 জুন দেশে করোনা প্রাদুর্ভাবের 100তম দিন। এ পর্যায়ে এসে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 18তম এবং মৃত্যুর দিক দিয়ে 31তম। স্বাগত জানাচ্ছি করোনা সংক্রান্ত সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টার করোনায়। আমরা শুরুতেই দেখে নেব গত 24 ঘন্টার বাংলাদেশের সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 15,038টি। এর মধ্যে শনাক্ত হয়েছেন 3,099 জন। গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 1,209 জন। গত 3 মাসের সার্বিক চিত্র যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখা যাচ্ছে গত 8 মার্চ প্রথম করোনা রোগী পাওয়া যায় 3 জন। এরপর আমরা দেখছি যে এর 1 মাস পরে 8 এপ্রিল 165 এবং 8 মে 10,000 ছাড়া, এবং এ পর্যায়ে এসে অর্থাৎ আজকের দিনে এসে আমরা যেমনটা দেখছি যে 90,000 ছাড়িয়ে গেল করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অর্থাৎ সময় যত গড়াচ্ছে, যেমনটা ভাবা হচ্ছিল ধীরে ধীরে
করোনার যে প্রাদুর্ভাব সেটি কমে আসবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুরুতে বলেছি গত 24 ঘন্টায় মারা গিয়েছেন 38 জন, এর মধ্যে পুরুষ 32, নারী 6, এবং আমরা দেখছি ঢাকা বিভাগের সবচেয়ে বেশি মারা গিয়েছেন 18 জন, এরপর কিন্তু চট্টগ্রাম বিভাগ 12 জন, এবং বয়স ভিত্তিক বিভাজনে এসে আমরা যেমনটা দেখছি সব থেকে বেশি মারা গিয়েছেন 61 থেকে 80 বছর বয়সী 20 জন, এরপরে 41 থেকে 50 বছর বয়সী 7 জন। সুতরাং বলা যাচ্ছে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি বেশি। প্রতিদিনকার যে স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন এবং আমরাও যে বিশ্লেষণ করে থাকি, এ থেকে পরিত্রাণ কিন্তু আমরা সবাই চাই, অর্থাৎ আমরা চাই যে এই করোনা প্রাদুর্ভাব একদিন শূন্যের কোঠায় নেমে আসবে, তবে সেক্ষেত্রে সবাইকে কিন্তু মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। এই ছিল আজকের বিশ্লেষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হার না মানার মনোবল নিয়ে সরকার জনগণের পাশে থেকে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা আরও বলেন, নিরাপত্তা বাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। 1986 সালের 15ই জুন প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্সের আওতায় নিরাপত্তার বিশেষ ব্যবস্থা প্রণয়ন করা হয় রাষ্ট্রের ভিভিআইপিদের জন্য। সেই থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দিয়ে আসা বিশেষ বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ পালন করছে প্রতিষ্ঠার 34তম বার্ষিকী। পরিবর্তিত বাস্তবতায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর অনাড়ম্বর আয়োজন সম্পন্ন হয় ভিডিও কনফারেন্সে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাহিনীর প্রতিনিধি আর গণভবন থেকে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা। অনুষ্ঠানে সরকার প্রধান বিশেষ এই বাহিনীকে আরও প্রযুক্তি জ্ঞান ও প্রশিক্ষণ অর্জন করে দক্ষ হবার আহ্বান জানান। তুমি করেই বলছি, কারণ তোমরা তো এখন আমার বলতে গেলে নাতির বয়সী, এখানে আমার ছেলের বয়সী আছো, নাতির বয়সী আছো, কাজী আমি এটুকু বলবো যে তোমরা যেমন আমার নিরাপত্তার জন্য চিন্তা করো, আমি কিন্তু তোমাদের নিরাপত্তার জন্য সবসময় চিন্তা করি। আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। করোনার কাছে হার না মেনে কাজ চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ডিজিটাল ব্যবস্থায় সরকার সব কাজ চলমান রেখেছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। আমরা হার মানবো না, মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সাবধান থাকার আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, একের পর এক মৃত্যুর ঘটনা দুঃসহ। জীবন মৃত্যু খুব পাশাপাশি, আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচিও করতে হয়, এটাই আমাদের জীবন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পত্রিকার এক মাসের প্রতিবেদনের ওপর ভিত্তি করে দুর্নীতি রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। করোনা মোকাবিলায় সরকারের গৃহীত পরিকল্পনাগুলো যথাযথ ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। দুপুরে করোনা ভাইরাস সংকট মোকাবিলায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ দাবি করে সংস্থাটি। পাল্টা জবাবে তথ্যমন্ত্রী বলেন, গবেষণা নয়, সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের উদ্দেশ্য। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করছে পুরো বিশ্ব, করছে বাংলাদেশও। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে টানা এক মাস গবেষণা চালায় টিআইবি। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। টিআইবি বলছে, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রতিটি কার্যক্রমেই ছিল সুশাসনের ঘাটতি। সময় মতো পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে বিলম্ব ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অংশগ্রহণ, সমন্বয়, জবাবদিহিতা, স্বচ্ছতা, অনিয়ম, দুর্নীতি, এই সাতটি প্রতিটি সূচকের ক্ষেত্রেই বা প্রতিটি মাপকাঠিতেই আমরা দেখেছি ঘাটতি ছিল এবং উল্লেখযোগ্য ঘাটতি ছিল এবং কোনো কোনো ক্ষেত্রে বিব্রতকর ঘাটতি ছিল। স্বাস্থ্য খাতের বেহাল দশা তুলে ধরে টিআইবি বলছে, দেশের ৭৪ ভাগ হাসপাতালে নেই দক্ষ জনবল, ৫৯ ভাগ হাসপাতালে নেই যন্ত্রপাতি, ২৫ ভাগ হাসপাতালের কোনো চিকিৎসক পাননি পিপিই। যন্ত্রপাতি কেনায় হয়েছে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম। এক্ষেত্রে দুদকের ভূমিকারও প্রশ্ন তোলেন তারা। দুর্যোগকে পুঁজি করে নিজেদের সম্পদ বিকাশের যোগসাজশমূলক দুর্নীতির বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে, যেটি আমরা কখনোই আশা করি না, আমরা মনে করি যে সরকার আশা করে না। টিআইবির এই গবেষণা প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। টিআইবি প্রমাণ করেছে তারা আসলে প্রকৃতপক্ষে সঠিক গবেষণা প্রসূত
কোনো রিপোর্ট পেশ করে না। অনেকগুলো রিপোর্ট একপেশে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই একপেশে প্রতিবেদনের মাধ্যমে খুঁজে খুঁজে দোষ বের করে টিআইবি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিরুদ্ধে মানব ও অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি ও দুদক। এছাড়াও সিআইডির হাতে বিভিন্ন সময় গ্রেফতার হওয়া মানব পাচারকারীদের কাছ থেকেও নেওয়া হচ্ছে তথ্য। প্রমাণ মিললে তার বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচার আইনে মামলা করা হবে বলে জানিয়েছে সিআইডি। আর আইনজীবীরা বলছেন, অভিযোগ প্রমাণিত হলে বাতিল হতে পারে সংসদ সদস্য পদ। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে 6 জুন কুয়েতে গ্রেফতার করা হয় লক্ষ্মীপুর 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে। গ্রেফতারের পর 8 দিনের রিমান্ডে বেরিয়ে আসে নানা তথ্য। ইতিমধ্যে পাপুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন 7 প্রবাসী বাংলাদেশি, সেখানেও উঠে আসে নানা তথ্য। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কুয়েত সরকার কোনো কিছু না জানালেও বাংলাদেশের বিভিন্ন সংস্থা পাপুল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্তে নেমেছে, পেয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কুয়েতের সিআইডি এবং স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে মানব পাচারের ব্যাপারে এমপি পাপুলের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। সাবেক আইনমন্ত্রী বলছেন, যে কোনো আদালতে অভিযোগ প্রমাণ হলে বাতিল হবে তার সংসদ সদস্য পদ। বিদেশে গিয়ে অপরাধ যদি করে, তো কাজে ক্রিমিনাল অফেন্সের জন্য যদি কনভিক্টেড, তাহলে পরে এদিকে পাপুলের ঘটনা তদন্তে নেমেছে দুদক। ইতিমধ্যে এমপি পাপুল, তার স্ত্রী, সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিনের ব্যক্তিগত বিভিন্ন নথিপত্র তলব করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। শহীদ ইসলাম পাপুল মানব পাচারের সঙ্গে জড়িত বলে এর আগে দেশ বিদেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছিল। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বগুড়া, কুষ্টিয়া ও নওগাঁয় বিলার পর্যায়ে বেড়েছে সব ধরনের চালের দাম। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালেও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় এবং মিলার পর্যায়ে দাম বাড়ানোয় এর প্রভাব পড়েছে চালের পাইকারি ও খুচরা বাজারে। মানভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 200 থেকে 300 টাকা, আর কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। ধান আমদানি কম, চাল পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া বেশি, এই কারণে কেজি প্রতি 2-3 টাকা সাময়িকভাবে বাড়ছে। রিক্সা ভাই এখন পর্যন্ত শুধু 20 টাকা ভাড়া মারছে, চালের দাম বেশি, চাল কিনাই পারতেছি না। নওগাঁর বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। প্রতি কেজি মোটা স্বর্ণা 32 থেকে বেড়ে 34 টাকা, গুটি স্বর্ণা 30 টাকা থেকে বেড়ে 32 টাকায়, চিকন জাতের পাইজাম চাল 52 থেকে বেড়ে 55 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা দাম বাড়ার নানা অজুহাত দেখালেও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। এক সপ্তাহের ব্যবধানে আপনার কাটারি চাল ছিল আপনার 42-43 টাকা কেজি, এখন বেড়ে দাঁড়াচ্ছে 46-47 টাকা কেজি। চলতি মৌসুমে 2 দফায় দাম বাড়ায় অস্থিতিশীল হয়ে উঠেছে কুষ্টিয়ার চালের বাজার। ঈদের পর থেকে চিকন চাল সহ অন্যান্য চাল কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। মিল মালিকদের দাবি, ধান বেশি দামে কেনায় তাদের চাল বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষ। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের দাফন সম্পন্ন হয়েছে। করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাদ-জোহর মানিকপীরে সিটি কর্পোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে 2 দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে শোক নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। সিটি কর্পোরেশন এলাকায় ঘোষণা করা হয়েছে 3 দিনের শোক। বিস্তারিত জানবো ইকরামুল কবিরের রিপোর্টে। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। সিলেটের মাটিতে জন্ম, সিলেটেই বেড়ে ওঠা, 69 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে আবারও ফিরলেন মাটি মানুষের কাছে এক নজর দেখতে। ভিড় করেন অনেকে, দলমত নির্বিশেষে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বাদ-জোহর নগরীর ছড়ার পারে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে মানিকপীর টিলায় সিটি কর্পোরেশনের কবরস্থান প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে সেখানে দাফন করা হয়। মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। তিনি আমাদের সকল আপদ বিপদে ছুটে আসতেন, সন্তানের মতোই দেখতেন। এই জিনিসটা তো আর পাবো না।
ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িত ছিলেন। 1972 সালে উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। এ পদে বহাল ছিলেন টানা 5 বার। পরবর্তীতে 2002 সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাকালীন বদরুদ্দিন আহমদ কামরান 2003 সাল থেকে 2013 সাল পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। টানা 8 বছর তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সবশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সিলেটবাসী মনে করে তারাও তাদের একজন অকৃত্রিম বন্ধুকে, একজন নেতাকে হারালো। 3 দিনের শোক ঘোষণা করেছি, কালো বেশ ধারণ সহ আমরা শোক বই খুলেছি। গত 27 মে বদরুদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনায় আক্রান্ত হন। পরে 5 জুন নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন বদরুদ্দিন আহমদ কামরানও। নেওয়া হয় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে। রোববার রাত 3টার দিকে তার মৃত্যু হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লকডাউন নিয়ে কাটেনি সমন্বয়হীনতা, 2 ঘন্টার ব্যবধানে প্রজ্ঞাপন সংশোধন, শুধু রেড জোনে সাধারণ ছুটি, চরম ধোঁয়াশায় জনগণ, 100তম দিনে মৃত্যু 38 জন। করোনার কাছে হার মানবে না সরকার, মোকাবিলা করা হবে জনগণকে পাশে নিয়ে। এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী, প্রযুক্তি ব্যবহারে বাহিনীকে দক্ষ করার আহ্বান। করোনা মোকাবিলায় সরকারের সুশাসনের অভাব ছিল, পত্রিকার প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলেছে টিআইবি। গবেষণা নয়, সমালোচনায় উদ্দেশ্য মন্তব্য তথ্যমন্ত্রীর। রাজধানীর প্রায় সবকটি করোনা পরীক্ষা কেন্দ্রে সক্রিয় দালাল চক্র, 5 থেকে 7 হাজার টাকায় মিলছে নেগেটিভের ভুয়া সনদ, র্যাবের অভিযানে আটক 4। এবং কুয়েতে গ্রেফতার বাংলাদেশের সংসদ সদস্য পাপুলের বিরুদ্ধে বেরিয়ে আসছে মানব পাচারের নানা তথ্য, বাতিল হতে পারে সংসদ সদস্য পদ, বলছেন আইনজীবীরা। এই ছিল সন্ধ্যার সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।